আমার খুব ভালোই লাগছে। ও একটু চুপচাপ, কি সুন্দর। ইউনুস স্যার থাকবে কয়দিন পরে ভালো। ইউনুস স্যার কিন্তু সকাল 7টার সময় ওখানে যাবে না, বলে অত সকালে কে যাবে? তাহলে আমি কোন দিকে যাবো? এগুলা কি আমার পাচ্ছি না, বাতাবার নষ্ট হয়ে যাচ্ছে। তাই একটু বেশি আল্লাদে আদরে বড় হচ্ছে। আর মনে করেন এই করোনার জন্য কারণে এত পরিমাণ অলস হয়ে গেছে, এত পরিমাণ বাসায় থেকে থেকে, মানে আমি ওদের সাথে পারে আছি। রাজা, শৌখিন, আফিয়া, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই সুস্থ আছো তো না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। বলছি যে দেখো, আমি গতদিন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এর পরের যে সিলেবাসে যে প্রবন্ধটা আছে সেটা হলো পল্লী সাহিত্য। পল্লী সাহিত্য কে লিখেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। খুঁজে পেয়েছো? আগে বের করো, পল্লী সাহিত্য বের করতে পেরেছো? এখানে কেন জানি আলো কম লাগছে। আর আমার মাত্র 7 জনকে দেখা যাচ্ছে কেন? তোমাদের আর যারা আছে তোমাদের সঙ্গে তো আগে ভালোই ক্লাস করলো, এখন তো দেখি একটু কম সংখ্যায়। সবাইকে একটু, যাদের সঙ্গে তোমাদের অ্যাড আছে একটু বলে দিও যাতে ক্লাসগুলি করো। এই ক্লাসগুলি তো বাসায় বসে দিদি করছে, এটা তো অত্যন্ত আরামের একটা বিষয়। তারপরেও সবাই ম্যাম আস্তে আস্তে আসবে ওরা। আচ্ছা ঠিক আছে, তো আমরা আলোচনা করি যেহেতু আমাদের সীমিত সময়। দেখো, এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু কি একজন গবেষক, ভাষাবিদ, মানে অনেকগুলি ভাষায় তার পারদর্শিতা ছিল এবং উনি একজন কি ছিলেন? শিক্ষাবিদ ছিলেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার পরিচিতিতে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় 10 জুলাই 1885 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ পরগনার কোথায়, তোমার পশ্চিমবঙ্গের পরগনার হলো বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার মানে তিনি ওপার বাংলায়, যেটা কলকাতায়, সেখানে তিনি কি করেছেন? সেই কলকাতার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনি 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে অনার্স পাস করেছেন। তারও আগে তিনি 1904 সালে হাওড়া থেকে পাস করেছিলেন। 1904 সালে হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স এসএসসি বলা হয় আর কি। আস্তে আস্তে তো এগুলো পরীক্ষার নামকরণ গুলো কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তারপরে 1906 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পাস করেন। এফএ মানে ফার্স্ট ক্লাস, যেটাকে মাধ্যমিকের সমতুল্য ধরা হয়। তাহলে উনি এন্ট্রান্স পাস করেছেন 1904 সালে হাওড়া জেলায় থেকে। 1906 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে উনি কি করেছেন? যে এফএ দেখতে পাচ্ছি যে তিনি সংস্কৃতে অনার্স করেছেন। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ ডিগ্রি লাভ করেছেন। তার মানে কি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বিশেষ করে গবেষক, মানে কি ভাষা নিয়ে সবসময় গবেষণা করেছেন, চর্চা করেছেন এবং তার বইগুলি ওরকমই। আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেই প্যারিসের, ফ্রান্সের যে প্যারিস আছে, সেই প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভাষা তত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি মানে করা যে লাভ করেছেন। এবং তিনি 30 বছর ধরে শিক্ষকতা করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে। যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে উনি হলো আমাদের এই বাংলাদেশেরও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্কুলে শিক্ষকতা থেকে শুরু করে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব জায়গাতেই তিনি কি ছিলেন? অধ্যাপনা করেছেন। এবং সর্বশেষে তিনি যখন কি ছিলেন?
যে মানে চাকরি যখন রিটায়ার্ড হয়ে গিয়েছে তখন হলো এই আজিজুল হক কলেজ, তোমাদের বগুড়ার যে আজিজুল হক কলেজ আছে, এই আজিজুল হক কলেজেও কিন্তু তিনি কি ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, অধ্যক্ষ ছিলেন। তো এরকম তার বর্ণাঢ্য জীবন। আর এখানে বলা আছে যে তার হলো উল্লেখযোগ্য যে গ্রন্থ, দেখো বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা কিন্তু একটা ব্যাকরণ গ্রামার বই ভাষা তত্ত্বের উপরে। এটা হলো 1965 সালে প্রকাশিত এবং বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা 2 খণ্ড ছিল, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। এটা হলো 1956 থেকে 65 মধ্যে লেখা ছিল। তারপরে বলছে বাংলা ভাষার ব্যাকরণ, এগুলো তার ভাষা তাত্ত্বিক এক একটা বই। এটা হলো 1958 সালে প্রকাশিত হয়েছে। এবং তার আরো একটা মানে সম্পাদনা গ্রন্থ যেটা অত্যন্ত মনে করো বিখ্যাত, সেটা হলো আঞ্চলিক ভাষার অভিধান। এছাড়াও তিনি আলাউলের পদ্মাবতী আছে, তারপরে বিদ্যাপতি শতক সহ বিভিন্ন বই তিনি কি করেছেন, সম্পাদনা করেছেন। আর তার বিখ্যাত একটা শিশু পত্রিকা ছিল, যে পত্রিকাটার নাম হলো আঙ্গুর। তো এরকম। আর বলছে যে 1969 সালে, ম্যাম কত পেজ? আমার পেজের সঙ্গে তোমাদের মিলবে না বাবা। পল্লী সাহিত্য, একটু সূচিপত্র দেখো, সূচিপত্র দেখে পট করে বের করো। 49 কোনটা? ও 49 না, আমার এখানে 45। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি যে দেখো 49 পৃষ্ঠায় দেখো। তাহলে তিনি শিশু পত্রিকা যে আঙুর সম্পাদনা করেছেন এবং তিনি 1969 সালে ঢাকায় মারা গিয়েছেন। এবং ওনার আরো মনে করো যে ওনার জীবনী পড়তে গেলে মনে করো যে এত বিশাল, যে এত এত বিষয়ের সাথে তিনি জড়িত ছিলেন। এবং আমি যেটা তোমাদেরকে বললাম যে উনি আসলে শিক্ষকতা, স্কুল শিক্ষক থেকে শুরু করে তিনি একদম অধ্যক্ষ, প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সবকিছুতেই তিনি কি ছিলেন, যে পরপর তিনি ওরকম করে জয়েন করেছেন এবং আইন পেশার সঙ্গেও উনি জড়িত ছিলেন। তো 1913 সালে 1908 থেকে 9 সালে তিনি যশোর জেলা স্কুলে শিক্ষকতা করেন। তার মানে কি যে স্কুল দিয়ে শুরু করে একদম প্রিন্সিপাল পর্যন্ত তিনি ছিলেন। এবং এত মানে ভাষার উপরে তার দক্ষতা ছিল এবং এত তিনি জ্ঞানী একজন মানুষ ছিলেন। তো বাংলা সাহিত্যের এরকম একজন বিশিষ্ট ব্যক্তির পড়া আমরা কি করতে যাচ্ছি, আজকে আমরা পড়তে যাচ্ছি। তো পল্লী সাহিত্য মানে কি, যে পল্লীর উপকরণ, গ্রাম বাংলার উপকরণ নিয়েও যে অনেক কি যে মানে সেই রকম দামি বা সেরকম প্রথম শ্রেণীর সাহিত্য রচনা করা যায়, এটাই আসলে কবি লেখক এখানে কি করেছেন, তুলে ধরার চেষ্টা করেছেন। যে শুধুমাত্র শহরের সাহিত্য নিয়েই যে আমরা সবসময় ব্যস্ত থাকবো বা সেই সাহিত্যটাই আমরা পাঠ করব। তো ইদানিং কিন্তু এটাই হচ্ছে যে আমরা কি আধুনিকতাকে বেশি গ্রহণ করছি, মনে হচ্ছে যে আসলে এই চাকচিক্যময় জীবন কিংবা বাইরের যে চোখ ঝলসানো যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে কি করে, যে এই যে মানে শহরের যে কোলাহলপূর্ণ পরিবেশ, ইট কাঠ মানে ইট পাটকেল বা ইট সিমেন্ট সুরকির এগুলার যে বিল্ডিং, তারপরে তোমার নিয়ন আলো কিংবা ল্যাম্পপোস্ট কিংবা শহরের যে জীবনধারা, যে বৈচিত্র্যতা, এগুলো আমাদেরকে কি করে, যে বেশি প্রভাবিত করে। কিন্তু গ্রামের যে একটা নিরিবিলি শান্ত মনে করো যে একদম সেই রকম যে একটা বিশুদ্ধ বাতাস কিংবা প্রকৃতির কাছাকাছি যাওয়া, বা সেখানেও সাহিত্যের যে অনেক উপকরণ ছড়িয়ে আছে, সেগুলোতে যেন আমাদের কি একটু আগ্রহ কম। তো এগুলো আসলে আমাদের কিসের অভাব, যে স্বেচ্ছাসেবকের অভাব, যারা কি করবে একটু নিজের শ্রম দিয়ে ওই বিষয়গুলো তুলে নিয়ে এসে তাদের সাহিত্যের অন্তর্ভুক্ত করবে। আর পাঠক সমাজের ক্ষেত্রেও কিন্তু ওটা অত্যন্ত সমাদৃত একটা বিষয়। কিন্তু আমরা কি করছি, যে আধুনিকতার মানে চোখ ঝলসানো রূপটা কিংবা শব্দ চয়নগুলা কিংবা যে বিষয়গুলো মানে রোমান্টিকতা, এই জিনিসগুলো আসলে আমাদেরকে বেশি প্রভাবিত করে। এটা আসলে স্বাভাবিক। কিন্তু যখন ওই জিনিসগুলো নিয়ে আমরা ভাববো, চিন্তা করব বা ওগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করব, জ্ঞান অর্জন করব, দেখবা যে তার প্রতিও আমাদের একটা আলাদা ভালোবাসা তৈরি হবে। তো এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আসলে এই পল্লী সাহিত্য লিখতে গিয়ে বা তিনি এই কথাটাই বলতে চেয়েছেন। তো আসলে পল্লী সাহিত্য আমরা কেন পাঠ করব, এখান থেকে আমাদের কি শেখার আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা সংস্কৃতি এবং লোক সংস্কৃতির, বাংলার যে একটা আলাদা সংস্কৃতি আছে, একটা ঐতিহ্য আছে, কিংবা লোকজ যে একটা সংস্কৃতি আছে,
সেটা যে কোনো একটা পার্বণ মেলা কিংবা যে কোনো মনে করো যে তাদের জীবনধারায় যে ভালো লাগার জন্য তারা যে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করে, তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা কি করতে পারবো, এটা সম্পর্কে আমরা এদের সম্পর্কে পরিচয় তুলে ধরতে পারবো বা ব্যাখ্যা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। আর বলছে যে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আমাদের আলাদা একটা কি হবে, মমত্ব বোধ তৈরি হবে এই প্রবন্ধটা পড়ার পরে। যে বাংলার গ্রাম বাংলা আমাদের প্রত্যেকের শিকড় কোথায়, এর আগে কিন্তু আমি পড়াতে গিয়ে বলেছিলাম যে আমরা অনেকে অনেক জায়গাতেই থাকি, সেটা আমার অর্থনৈতিক সচ্ছলতার কারণে হোক, আমার লেখাপড়ার প্রয়োজনে হোক, আমার চাকরির খাতিরে হোক, কিন্তু আমার একটা শেকড় আছে, তাই না? বলে যে বাপ দাদার 14 পুরুষের ভিটা, সেই উপেন, তোমরা যে অষ্টম শ্রেণীতে পড়ে এসছো 2 বিঘা জমি, তো সেই উপেনকে কি ওই 2 বিঘা জমির পরিবর্তে সারা বিশ্ব লিখে দেওয়া হয়েছিল বলে তিনি সেখানে উল্লেখ করেছেন যে সৃষ্টিকর্তা চাইনি যে ওই 2 বিঘা জমির মোহের গর্তে উপেন পড়ে থাকুক। তো সেরকম তারপরেও কিন্তু আমাদের কি সেই 14 পুরুষের যে ভিটা, যে গ্রাম বাংলা, সেটার সঙ্গে আমাদের একটা আত্মার সম্পর্ক, একটা শিকড়ের সম্পর্ক আছে এবং সেটা যুগ যুগ ধরে থাকবে। এছাড়াও আমরা এখানে সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে বর্ণাঢ্য জীবন, সেই কি জীবন সম্পর্কে আমরা এখানে পরিচিতি লাভ করতে পারলাম এবং সেটা আমরা অন্যের সামনে কি করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো। তারপরে এই প্রবন্ধের যে মূল ভাব সেটাও আমরা কি করতে পারবো, তুলে ধরতে পারবো। তাহলে এই গদ্যটা বা এই প্রবন্ধটা পড়ার পরে কিন্তু অনেক কিছু আমরা কি শিখতে পারবো। তো এটাই আসলে আমাদের মেইন। এই প্রত্যেকটা গদ্য কবিতা প্রতিটা কাজেরই কি থাকে, একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা শেখা থাকে যে কেন এই যে আজকে তোমরা এই ক্লাসটা করছো, প্রত্যেকেই কি করছো যে একটা ভালো মুড নিয়ে সকাল সকাল বাংলা ক্লাস করতে আসছো, যে সেখানে হয়তো বা আজকে নতুন একটা টপিকে আমরা যাব, নতুন অনেক তথ্য পাবো, এখান থেকে আমার কিছু না কিছু কি হবে, অর্জন হবে, কিছু না কিছু শেখার থাকবে। তো প্রতিটা বিষয় তাই। তো ঠিক আছে, আমরা মূল পাঠে চলে যাই। দেখো প্রথমেই আমাদের লেখক, আমাদের প্রাবন্ধিক, আমাদের ভাষাবিদ, শিক্ষাবিদ কি বলেছেন। তিনি বলেছেন দেখো, পল্লীগ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই। চারদিকে কুকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। তার মানে কি, যে অক্সিজেন যদি না থাকে, যখন বেশি গরম পড়ে আমরা কি অবস্থা হয়ে যায় যে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মনে করো যে দাব, প্রকৃতির যে সেই গ্রীষ্মের দাবদাহ আমাদেরকে ওষ্ঠাগত করে তোলে, তখন আমাদের মনে হয় যে বাতাসের প্রতি আমাদের একটা কি টান তৈরি হয়, যে সে একটা গাছের পাতা নড়ছে না, প্রকৃতিতে কোনো কি অক্সিজেন পাচ্ছি না। তো আমরা সেই অক্সিজেন বায়ুর মধ্যে থেকেও যেন আমরা কি করছি, যে এত বড় সুবিধা প্রকৃতি আমাদেরকে দিচ্ছে, তো সেটা কিন্তু আমরা ভুলে যাই, তাই না? তো এখানে এটাই বলা হয়েছে যে প্রকৃতিতেই আসলে গায়ক বাদক, এরা প্রকৃতি গায়ক বাদকের ভূমিকা পালন করে। আর পল্লী কি, যে শহরে আমরা ইচ্ছা করলেই কি কিছু টাকা খরচ করলে একটা শিল্পী নিয়ে এসে গান বাজনা করতে পারি, কিংবা একটা নাচের অনুষ্ঠান করতে পারি, কিংবা একটা কবিতার আসর করতে পারি, একটা বিতর্কের কি বিতর্ক প্রতিযোগিতার, কিংবা একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতার, যেমন তোমাদের ওয়াইএমসিএ কি করছে, অনলাইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করছে। তো এগুলো শহরে হাত বাড়ালে আমরা পাই, ঠিকই আছে, কিন্তু গ্রাম বাংলা কি করছে, এগুলোর অভাব কিন্তু প্রকৃতি নিজেই পূরণ করে দিচ্ছে। যে যখন কুকিল দোয়েল বা এখানে যে পাখির যে গান হয়, সেটা কি এই গানের চেয়ে কম কি বলতো? সেটার জন্য আমাদের কি থাকতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং তার জন্য আমাদের একটা কি সূক্ষ্ম অনুভূতি থাকতে হবে, তাই না? তো বলছে যে নদীর বেয়ে চলা যে কুলকুল ধ্বনি, এটা কি একটা বান্ডের তালের চাইতে আমি মনে করি না কোনো অংশেই কম। কিংবা পাতার যে মর্মর শব্দ, যে পাতা, শুকনো পাতার উপর দিয়ে কেউ কখনো যদি হেঁটে গিয়ে থাকো তাহলে তার স্বাদটা অনুভব করতে পারবে। তো এখানে এই জন্যই বলা হয়েছে যে শহরে ইচ্ছা করলে আমরা ওগুলো হাতের কাছে পাচ্ছি, কিন্তু গ্রামেও আসলে প্রকৃতি নিজেই এই অভাবগুলো কি করছে, পূরণ করতে পারছে। এবং সেই গ্রামের যারা একদম
মানে বসতি করছে বা যারা এরকম সংস্কৃতি মোনা, তারা কিন্তু কি করতে পারে, ওই গ্রাম থেকে এই সাহিত্যের উপকরণগুলি সংগ্রহ করে নিয়ে এসে তারা একটা অমূল্য সাহিত্য ভান্ডার তৈরি করতে পারে। এরপরে বলা আছে, দেখো, শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। এই ডক্টর দীনেশ চন্দ্র সেনের একটা লেখা উনি সম্পাদনা করেছেন, সেই বইটার নাম ময়মনসিংহ গীতিকা। যে বইগুলি আমার সংগ্রহে আছে, যেমন এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা 2 খণ্ড, দুটোই আমার কাছে আছে, এবং ওনার লেখা আরো বই আছে। তারপরে এই যে তোমার এই ময়মনসিংহ গীতিকা দীনেশ চন্দ্র সেনের, এই বইটাও আমার কাছে আছে। তো এখানে যে তোমার সেই ওই মনসুর বয়াতি কিংবা মদিনা বিবি, মহুয়ার পালা, এই জিনিসগুলো যদি তোমরা পড়ো, তাহলে সেই ভাষাগুলো এত সহজ সরল এবং এত সাবলীল, কিন্তু সেখানে যে গ্রাম বাংলার একদম মনে করো যে আনাজ কানাজ থেকে তুলে নিয়ে আসা সেই নরনারীর যে জীবনধারা বা সেই প্রকৃতির যে বলছে যে সেই কোণে কোণে লুকিয়ে থাকা জিনিসগুলো নিয়ে এসে তিনি সেখানে এত সুন্দর করে উপস্থাপন করেছেন, যে যেটা আসলে আমি কি এই ভাষা দিয়ে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। ওটা কি করতে হবে, আমাদের পাঠ করতে হবে। তোমরা যারা ফিউচারে যদি সাহিত্য নিয়ে অনার্স করতে চাও, সেই ক্ষেত্রে হয়তো বা এই বইগুলি তোমরা হাতে পাবে। আর যদি তোমরা এখন থেকেই মনে করো যে না, ম্যাম যখন বলেছে আমরা একটু সময় করে বা আস্তে আস্তে এই বইগুলি যদি সংগ্রহে রাখি, তাহলে কি হবে যে আমরা কিন্তু অনেক উপকৃত হব। তো এখানে সেই কথাটা বলা হয়েছে। তারপরে বলেছে সুদূর পশ্চিমের সাহিত্য রসিক। তার মানে কি, সুদূর পশ্চিম বলতে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে যে সে আমেরিকার যে সাহিত্যিক রোমারোলার কথা বলা হয়েছে। এই রোমারোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। যে ডক্টর দীনেশ চন্দ্র সেন যে ওই তথ্যগুলি সংগ্রহ করে এখানে যে ওই মদিনা। হ্যাঁ বলো। ম্যাম, রোমারোলা কি একটা নাম নাকি আলাদা? তোমার কথা ঠিক আমি বুঝতে পারছি না, রিপিট করো। ম্যাম, বললাম যে এই যে সাহিত্য রসিক রোমারোলা, এটা কি একটা নাম নাকি দুইজন আলাদা ব্যক্তির নাম? একটা নাম, ওনার নাম রোমারোলা, একজন ব্যক্তি। তাহলে এই রোমারোলা যখন এই মদিনা বিবির সৌন্দর্য দেখেছেন, উনি তো মুগ্ধ হয়েছেন। বলেছেন যে মনসুর বয়াতির মতো আরো কত পল্লী কবি, এই মদিনা বিবির লেখক ছিল এই মনসুর বয়াতি। তো ইনি বলছে যে এরকম পল্লীতে আরো কত যে কবির এরকম মানে জন্ম আছে, যে যারা কত জিনিস মনে করে লিখে রেখেছে, যেগুলো অন্যের সামনে প্রকাশ করতে পারেনি। হয়তো দেখা যাচ্ছে যে পুঁথি আকারে কিংবা ওরকম করে করে লিখে লিখে রেখে দিয়েছে, নিজে পড়েছে বা পরিবার পরিজনকে। আমি তো ছোটবেলায় দেখেছি যে আমার একটা মানে মানে আমার বাবার বড় ভাই প্রতিবেশী আর কি। তো আমার ওই বড় আপু কি করতেন, যে সন্ধ্যার সময় হারিকেন জ্বালায়ে ওরকম পুঁথি বের করতেন, পুঁথির বই ওই বের করে যখন সুর করে করে পড়তেন, বিশ্বাস করো যে মানে এত সুন্দর যে তুমি আসলে মুগ্ধ হয়ে শুনবে। সেটা কোনো ইসলামিক বই হইতে পারে বা এরকম কোনো মনে করো ঐতিহাসিক কোনো চরিত্রের বই হইতে পারে। তখন দেখা যায় যে উনি যখন সুর করে ওই পুঁথি পড়তেন, আমিও কয়েকবার শুনছি। এবং পাড়ার লোকেরা দেখবা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বা এ করতেছে ওই করতেছে, শুনে সবাই বাড়ির মধ্যে ঢুকে অলরেডি বসে পড়তো। হয়তো উনি বারান্দায় বসে পড়ছেন, আর হলো লোকজনেরা একদম উঠান ভর্তি যে যা পেরেছে নিয়ে বসে গিয়েছে। তো সত্যিকার অর্থেই এটা একদম মনে করো বাস্তব সত্য, যে এটা আমার একদম মনে করো যে বানানো কথা নয়। তো এরকম কথা এখানে বলা হয়েছে যে উনিও কি করেছেন, যে মুগ্ধ হয়েছেন। তো এরকম লোকচক্ষুর মানে অন্তরালে যে কত কবি কত লেখক এরকম পল্লীর আনাচে কানাচে যে আত্মগোপন করে আছে, তাদেরকে কি করে নিয়ে আসা হয়নি, তুলে নিয়ে আসা হয় নাই, বা তাদের কোনো খোঁজই রাখা হয় নাই। তো বলছে যে কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনা জানা পরিচয় করায় দিবে। যে ওইসব মানুষদের সাহিত্য তুলে নিয়ে এসে এই পাঠক সমাজে সমাদৃত করা কিংবা প্রকাশ করা, আসলে এরকম লোকের অভাব। সেই জন্য তারা কি হয়েছে, ওই পল্লীর নিভৃতেই হয়তোবা তাদের প্রতিভাটা কি সেখানেই হলো নষ্ট হয়ে গিয়েছে। তারপরে বলেছে যে আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের কথা বা গাথা সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমান ও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হায়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই।
যে মুসলমানদের লেখা কিন্তু অনেক পরে এসছে। যে আমরা দেখেছি যে মধ্যযুগের কিছু মুসলিম সাহিত্য ছিল, যেমন শাহ মোহাম্মদ শহীদ, তিনি হলো সর্বপ্রথম ছিলেন সেই অনুবাদ সাহিত্যে দেখা গিয়েছে তাকে। আর তার আগে কিন্তু এরকম ছিল না। তো এই পুঁথিগুলো যদি কোনো ইসলামিক বিষয় নিয়ে বা কোনো নবীজির জীবন নিয়ে কিংবা কোনো রাসূলের জীবনধারা নিয়ে কিংবা এরকম কোনো মানে মহুয়া পালা বা মদিনা বিবির এরকম কোনো নারীর সৌন্দর্য নিয়ে এরকম করে যদি সত্যিকার অর্থে যদি সংগ্রহ করা বা এরকম স্বেচ্ছাসেবক যদি কোনো দল থাকতো যে যারা এগুলো খোঁজ খবর নিয়ে সংগ্রহ করে তারা নিজ দায়িত্বে কোনো প্রকাশনীর মাধ্যমে এগুলো প্রকাশ করছে বা তাদেরকে হয়তো কোনো একটা সভা সেমিনারে নিয়ে গিয়ে পরিচয় করায় দিচ্ছে, তাহলে কি হতো, এই লেখকগুলি এই কবিগুলি তারা কিন্তু ঠিক উঠে আসতে এবং এই সাহিত্য কি হতো যে অত্যন্ত সমৃদ্ধ হতো। তো এই জন্য তিনি এখানে কি করেছেন যে এই কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু তিনি এই প্রবন্ধটা লিখেছেন। বলছে যে আমরা পল্লীগ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো কোনো ঝিল্লি ঝিল্লি মানে কি, এটা কিন্তু কি ওই যে ঝিঝি পোকা আছে না, জোনাক পোকা, দেখবা যে গ্রামে যদি কেউ কখনো যেয়ে থাকো সন্ধ্যার সময় দেখবা যে একটা পোকা সে মনে করো ঝি 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 এরকম শব্দ করতেই থাকে, তাহলে সেটাকে বলছে ঝিল্লির রব মানে কি সেই ঝিঝি পোকার যে ডাক। সেই সন্ধ্যাকালে সেসব গল্প শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলি কত না মনোহর, কত চমৎকার। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও 40 দস্যুর প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম কই। আমরা কিন্তু ছোটবেলায় কি করেছি, এগুলো সত্যিই কিন্তু দাদা দাদির মুখে এই পল্লী গ্রামের সেই কত কত গল্প যে শুনেছি, শুনলে মনে হয় যে সত্যিকার অর্থে এগুলোর হয়তো বা কি যে বাস্তবতা আছে, কিন্তু যখন আমরা সাহিত্যে সেগুলো খুঁজে পাই না তখন মনে হয় যে আসলে আমার দাদা দিদারা যেগুলো গল্প শুনিয়েছে সেগুলো হয়তো বা তাদের ওই রূপকথাই ছিল, যে যেটার সাথে আসলে বাস্তবতার কোনো মিল আছে কি নেই। তো সেই ডালিম কুমারের গল্প, 7 সমুদ্র 13 নদী পার হয়ে সেই সমুদ্রের তলায় গিয়ে রাজকুমারীর ঘুম ভাঙানো, সেই কৌটার মধ্যে ভ্রমর, তাকে এক টিপে মারলে কি হবে, সেই সোনার কাঠির উপর কাঠি ছোঁয়ায় দিলে রাজকুমারীর চোখ কি হবে মেলবে, কিংবা সেই পিঠা গাছের কথা। ছোটবেলায় যখন সেই পিঠা গাছের কথা শুনতাম তখন তো মনে হতো সত্যি মনে হয় একটা পিঠা আমি যদি নিজেও লাগিয়ে রাখি, কখনো হয়তো লাগিয়েছি, তো সেই সেখান থেকে গাছ হবে, পিঠা ধরবে, যেন স্বপ্নের মতো সেই ডালিমের গাছ যেরকম ডালিম ঝুলে থাকে মনে করতাম, বিশ্বাস করতাম গল্প শোনার পরে যে সত্যি হয়তো ওরকম ডালিমের মতো পিঠাগুলিও গাছে কি হবে ধরে থাকবে। তো সেটাই বলেছে যে এই যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ কিংবা আলিবাবা 40 দস্যু, এই গল্পগুলি কিন্তু আমরা সবাই জানি শুনি। তো বলছে যে এই গল্পগুলির চাইতে আসলে পল্লীর এই গল্পগুলির কোনোভাবেই কম নয়, কোনোভাবেই কম নয়। বলছে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্তৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। মানে কি, যে এই আধুনিক শিক্ষা আমাদেরকে কি করছে, বিঘ্ন সৃষ্টি করছে, বাধা দিচ্ছে। যে এই আধুনিক শিক্ষার আগ্রাসনে কি হচ্ছে, আমাদের ওই পল্লীর যে স্মৃতি বিজড়িত সেই গল্পগুলি, সেই রূপকথার মানে যে পল্লীর উপকরণ নিয়ে যে সাহিত্যগুলি রচিত হয়েছিল সেগুলো যেন সত্যিকার অর্থে এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছে এখনকার শিক্ষিত জননীর সন্তানকে আর রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা, পক্ষীরাজ ঘোড়ার কথা শোনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষী স্বরূপে রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো পিতামহী বা মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনকি এমনি ভাবে প্রচলিত আছে। আমরা যারা শিক্ষিত মা তারা মনে করি বাপরে আমার বাচ্চাকে গ্রামে রাখবো, গ্রামে পাঠাবো। অনেকেই তো দাদা দাদি নানা নানির কাছে কি বাচ্চাদেরকে রাখতেই চায় না, দিতেই চায় না, যে তাদের সেই গ্রামীণ প্রভাব আমার বাচ্চার উপরে পড়বে। সত্যিকার অর্থে কি সেটা শিক্ষিত মা? কখনোই নয়। বা আমরা নিজেরাও মনে করি যে আমার বাচ্চাকে আমি যত বড় বড় সাহিত্য, ইংরেজি সাহিত্য কিংবা যেগুলো আধুনিক সাহিত্য সেগুলো শোনালেই মনে হয় আমার কি বাচ্চা একজন বিদ্যাসাগর, একজন রোমারোলা হয়ে উঠবে, তাই না? অ্যাকচুয়ালি কিন্তু তা ঠিক নয়।
বলছে যে আমাদের মায়েরা এখন আর বাচ্চাদেরকে ওই সব গল্প আর কি করে না, শোনায় না, তার বদলে কি শোনায়, শেক্সপিয়ারের গল্প শোনাচ্ছে কিংবা আরব্য উপন্যাসের গল্প। এগুলো হলো কি করা হচ্ছে, যে শোনায় শোনায় বাচ্চাদেরকে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত করানোর চেষ্টা করা হচ্ছে। তো সেই জন্য এখানে আমাদের লেখক বলেছেন যে এই নিভৃত কোণের যে গল্পগুলা, যেগুলা আমার দাদি বা আমার নানির কাছ থেকে শোনা, সেই গল্পগুলা যদি সংগ্রহ করে নিয়ে এসে কেউ যদি সেটা নিয়ে গবেষণা করতো, একটা যদি বই বের করতো, তাহলে কি হতো, সেটা শুধুমাত্র আমাদের ভারতীয় উপমহাদেশ নয়, এটা সেই ভারতীয় উপমহাদেশের বাইরে সিংহল, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া, এমনকি এশিয়া, ইউরোপ, লিথুনিয়া, মানে ওয়েস্টল্যান্ড, প্রত্যেক পল্লী রমণীর কাছেও কি একইভাবে কি হতো, যে এটা গ্রহণযোগ্য পেত এবং তারাও তাদের নাতি পুতিদেরকে এই গল্পগুলি কি করত, চমৎকার ভাবে শোনাতো। কিন্তু শুধুমাত্র এই আধুনিক কর্মনাশা একদিকে আমাদেরকে কি করছে, এই পল্লীর উপকরণগুলিকে নষ্ট করছে, এবং অন্যদিকে আমাদের মনোভাবের পরিবর্তন হওয়ার কারণে এবং এরকম স্বেচ্ছাসেবক দলের অভাবের কারণে আমরা কি করতে পারছি না, এই সাহিত্যটাকে আমরা কোথাও সংগ্রহ করে রাখতে পারিনি, তাই না? আমার কিন্তু মনের মধ্যে কি হচ্ছে এখন, খুব আমি মানে কষ্ট বোধ করছি। তো সেই জন্যই কিন্তু তোমাদেরকে আমি আগেই শিখিয়েছি, বলিয়ে মানে এটা বলেছি যে এটা পড়তে গিয়ে আমরা কি করব, যে পল্লী সাহিত্যের প্রতি আমাদের একটা আলাদা মমত্ব বোধ তৈরি হবে। তোমরা 13 বাজলে আমাকে একবার নক করো, আচ্ছা বাবা, আমি ক্লাস শেষ করে দিব তাহলে। হ্যাঁ, এরপরে বলা আছে যে দেখো, যে ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে, যেটাকে কি বলা হয়, ফোকলোর সোসাইটি বলা হয়, যে যারা অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, যারা গবেষণা করে, তাদের গবেষণাগার আছে। তো সবাই মিলে যে সভাটা করে বা যে গবেষণাগার, সেটাকে বলা হয় ফোকলোর সোসাইটি। বলছে তাদের কাজ হচ্ছে এই সব সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে বিচার করা, যে এই যে পল্লীর আনাস কানাস থেকে, সেটা আমেরিকা হইলেও তো আর আমেরিকা কি নয়, শুধুমাত্র নিউ ইয়র্ক নয়, নিউ জার্সি নয়, কিংবা তোমার হচ্ছে ভার্জিনিয়া নয়, কিংবা তোমার আর ক্যালিফোর্নিয়া নয়, ওই আমেরিকারও কি আছে, যে তোমার গ্রাম আছে, তাই না, যেগুলোতে মানুষ বাস করে, যেখানে তারা যৌথ পরিবারে থাকে, সেখানে তারা ফসল ফলায়, তারা কৃষি জমি চাষ করে, তারা জেলে আছে, তারা সব সম্প্রদায়েরই লোক আছে। তো এই সব গবেষকরা কি করে, সেগুলো থেকে উপকরণ সংগ্রহ করে নিয়ে এসে তারা এই বিদ্বানদের সভায় সেটা নিয়ে তারা বিচার বিশ্লেষণ করে এবং অন্যান্য দেশের যে এই উপকথাগুলি আছে সেগুলোর সাথে তারা মেলানোর চেষ্টা করে তারা সেটা কি করবে, যে অবশ্যই পাঠক সমাজে সেটা তারা ছড়িয়ে দিবে। তো এখানে বলছে যে এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়। বলছে যে বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামেও তার সংকুলান হতো না। বালাম মানে কি, বইয়ের বিভিন্ন খণ্ড, মনে করো যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এরকম। তো আমরা দেখবা যে আমাদের বিশেষ করে আমি বগুড়ার বই মেলার কথাই বলি, যে আমরা যখন 21শে ফেব্রুয়ারি এই বই মেলায় যাই, দেখা যায় যে ওই ঘুরে ঘুরে ওই 2-1টা বই, ওই রাক্ষসদের কাহিনী কিংবা ওই দক্ষিণারঞ্জন মিত্রে মজুমদারের হলো ঠাকুমার ঝুলি বা ঠাকুরদার থলে, ওই প্রত্যেক বছর গেলে ওই একই ধরনের আমরা বইগুলি পেয়ে থাকি। তখন কি হয়, আমরা কেনার আগ্রহ হারায় ফেলি, এর বাইরে কিন্তু তেমন কোনো বই আমরা পাই না। তারপরে বলছে আমরা শেক্সপিয়ারে পড়েছি, রাক্ষসদের বাধা বলি হচ্ছে 5 feet for fun ও স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। তার মানে কি, ছোটবেলায় আমরা দেখেছি হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, ছোট বাজে। জি বাবু, 13 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন শেষ করে দিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর সাদৃশ্য হলো কোথা থেকে, তবে কি একদিন ওই সাদা ইংরেজ ওই এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত, সে আজ কত দিনের কথা কে জানে। আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দিই, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ না সুই পানি, আপনি বাঁচলে বাপের নাম, এই রকম আরো কত কি। তারপর ডাকের কথা আছে, খোনার বচন আছে, যে খোনা কি, ভারতীয় একজন জ্যোতিষী মহিলা, যিনি কৃষি সম্পর্কিত যে তথ্যগুলি তিনি বলতেন, সেই তথ্যগুলি সব ফলে যাইতো। তিনি যদি
বলতেন যে এবারে সব বন্যায় ভেসে সব নষ্ট হয়ে যাবে, তাই হইতো। যদি বলতো যে এবারে খরায় সব পুড়ে যাবে, তাই হইতো। যদি বলতো এবারে ফসল খুব ভালো হবে, তাই হইতো। তাহলে উনি যা মুখ দিয়ে বলতেন এই খনা, তাহলে সব ঠিক হতো। এই জন্য ওনার শাশুড়ি কি করেছিল, ওনার জিভ কেটে দিয়েছিল যে তুমি আর কোনো কথাই কি করবে না, এরকম বলবে না, তুমি বললেই অনিষ্ট হয়, তুমি বললেই ভালো হয়। তো সেই খোনা এরকম তার যে কথাগুলো, সেই খোনার কথাগুলোকে এখানে খোনার বচন বলা হয়েছে। বলছে কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। তার মানে কি, কলা গাছ লাগানোর পরে উনি পাতা কাটতে না করেছেন, পাতা না কাটলে কি হবে, এত কলা উৎপন্ন হবে যে সেটা দিয়ে তুমি সারা বছর তোমার ভাত কাপড়ের ব্যয়ভার বহন করতে পারবে। তো ঠিক আছে বাবারা, আজকে যতদূর পর্যন্ত হলো ততদূর পর্যন্ত তোমরা অনেক সুন্দর করে কি করবে, পড়ে নিবে। এবং এই পাশে দেখো অনেক শব্দার্থ টিকা আছে, এই শব্দার্থ টিকাগুলি খুব ভালো করে পড়লে আমরা ভিতরের অংশটা আমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো আগামী ক্লাস পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের মতো এখানে শেষ। গুড বাই এভরিবডি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ।